আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার 2 রয়্যালিটি। তো রয়্যালিটি চ্যাপ্টারের আজ ক্লাস 4 করব। শুরুতে 5 নম্বর ম্যাথটি করব। তো আমাদের ক্লাসের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানায় দাও। আমরা শুরুতেই 5 নম্বর ম্যাথটি করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে, আমরা চলে আসছি প্রবলেম 5-এ, কোশ্চেনে চলে আসি। প্রশ্নটা আছে এভাবে, আমাদের বলা হচ্ছে মুনলাইট লিমিটেড লিজড ল্যান্ড। তাহলে মুনলাইট লিমিটেড লিজ নিচ্ছে ল্যান্ড ফ্রম হতে চন্দ্রা অ্যাট এ রয়্যালিটি অফ টাকা 3 পার টন উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা 15,000। রয়্যালিটি চ্যাপ্টারে ফার্স্ট টাইম তোমাকে বুঝে নিতে হবে কে গ্রহীতা আর কে দাতা। আবারও পড়ি, মুনলাইট লিমিটেড লিজড ল্যান্ড, লিজ গ্রহণ করছে মুনলাইট ফ্রম মানে হতে, চন্দ্রা হতে মুনলাইট লিমিটেড লিজটা গ্রহণ করেছে। তাহলে যে গ্রহণ করে তাকে আমরা বলি গ্রহীতা, এবং ফ্রম হতে চন্দ্রা হতে গ্রহণ করেছে তাহলে চন্দ্রাকে আমরা বলি দাতা। ফার্স্ট টাইম তোমাকে এটা বুঝে নিতে হবে কে গ্রহীতা অ্যান্ড কে দাতা। তাহলে যে গ্রহণ করে লিজ তাকে গ্রহীতা বলি, যার কাছ থেকে গ্রহণ করে তাকে দাতা বলি। ফ্রমের বাংলা মানে কি? হতে, চন্দ্রা হতে লিজ নিচ্ছে মুনলাইট, তাহলে মুনলাইট হলো গ্রহীতা, চন্দ্রা হলো দাতা। অ্যাট এ রয়্যালিটি 3 টাকা পার টন, এই প্রতি টনে 3 টাকা রয়্যালিটি দিতে হবে, এটাকে বলা হয় অ্যাকচুয়াল রয়্যালিটি। উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা 15,000, মিনিমাম তোমাকে 15,000 টাকা পরিশোধ করতেই হবে। উইথ পাওয়ার টু রিকুভ ইচ ইয়ার শর্ট ওয়ার্কিং, প্রত্যেক বছরের ঘাটতি উঠানোর সুযোগ দেওয়া হয়েছে ইন দ্য নেক্সট 3 ইয়ার। এই অঙ্কের মেন হলো এই কথাটা, এই পয়েন্টটাই হচ্ছে এই অঙ্কের মেন পয়েন্ট। ঘাটতি উঠানোর সুযোগ দেওয়া হয়েছে নেক্সট 3 ইয়ার, পরবর্তী 3 বছর। তাহলে আমরা যে ঘাটতি করব তার ঘাটতিটা উঠানোর সুযোগ দিয়েছে পাওয়ার টু রিকুভড ইচ ইয়ার শর্ট ওয়ার্কিং নেক্সট 3 ইয়ার, ইন দ্য নেক্সট 3 ইয়ার, যে বছরে ঘাটতি হবে তার পরবর্তী 3 বছর সুযোগ পাবো। পাওয়ার টু রিকুভ করার সুযোগ থাকবে নেক্সট 3, পরবর্তী 3 বছর। এই পয়েন্টটা দিয়েই অঙ্কটা করতে হয়। আমরা যখন ফার্স্ট টাইম অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল টেবিল অথবা রিসিভেবল টেবিলটা করব, এই টেবিল করতে হবে এই তথ্যের আলোকে, আর টেবিল পারলে বাকি সব পারা যায়। এবার বলা হচ্ছে ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক, যদি ধর্মঘট হয় অ্যান্ড মিনিমাম রেন্টাল নট বিং রিচড, মিনিমাম রেন্টটা উপস্থাপন করা লাগবে না, মিনিমাম রেন্টটা দেওয়া লাগবে না। দ্য লিজ প্রোভাইডেড দ্যাট মিনিমাম রেন্ট উড স্টার্ন রিডিউস প্রপোর্শনেটলি, আনুপাতিক হারে রিডিউস পাবে টু টাইম অ্যাকচুয়াল ওয়ার্ক। তার মানে যতটুকু কাজ হবে মিনিমাম রেন্টটা ততটুকু দিতে হবে। তাহলে মিনিমাম রেন্ট যে বছরে স্ট্রাইক আছে ওই বছরে মিনিমাম রেন্ট আমাদের যে 15,000 টাকার কথা বলা আছে এটি দেওয়া লাগবে না, দিতে হবে যে কয় মাস কাজ হয়েছে সেই কয় মাসের জন্য মিনিমাম রেন্টটা দিতে হবে। তারপর বলছে দ্য অ্যাকচুয়াল আউটপুট ওয়াজ এস ফলোজ, অ্যাকচুয়াল আউটপুটগুলো দেওয়া আছে 12, 13, 14, 15 অ্যান্ড 16 সাল। তো 15 সালে দেখো 4 মান্থ স্ট্রাইক ছিল, তাহলে মিনিমাম রেন্ট 15 সালে দিতে হবে 8 মাসের টাকা। 4 মাস স্ট্রাইক ছিল মানে কাজ হয়েছে 8 মাস, তাহলে অ্যাকচুয়াল যতটুকু কাজ করব মিনিমাম রেন্ট দিতে হবে ততটুকু। বলা আছে ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক মিনিমাম রেন্ট নট বিং রিচড। এবার বলছে রেন্ট উড স্টার্ন রিডিউস, মিনিমাম রেন্ট স্টার্ন রিডিউস প্রপোর্শনেটলি, মিনিমাম রেন্টটা আনুপাতিক হারে কমে যাবে। তো আনুপাতিক হারে কমবে মানে হলো যতদিন কাজ করা হয়নি ততদিনের মিনিমাম রেন্টটা পে করা লাগবে না। তাহলে মিনিমাম রেন্ট পে করতে হবে কত বছরের জন্য? এখানে 4 মান্থ বলেছে স্ট্রাইক ছিল, তাহলে মিনিমাম রেন্ট দিতে হবে 8 মান্থ। তাহলে আমাদের এই যে 15,000 টাকা মিনিমাম রেন্ট আছে এটি পুরো 12 মাসের টাকা, তাহলে ভাগ 12। মিনিমাম রেন্ট দিতে হবে বলেছে, অ্যাকচুয়াল এখানে স্ট্রাইকটা ছিল 4 মাস, তাহলে অ্যাকচুয়াল কাজটা হয়েছে 8 মাস, তাহলে মিনিমাম রেন্ট দিতে হবে 8 মাসের। তাহলে এটাই হবে মিনিমাম রেন্ট 2015 সাল 10,000 টাকা। তাহলে আবারও বলি কথাটা, যে বছরে ঘাটতি আছে বলেছে ওই বছরে মিনিমাম রেন্ট দেওয়া লাগবে না, মিনিমাম রেন্টটা রিডিউস প্রপোর্শনেটলি আনুপাতিক হারে হ্রাস পাবে। তাহলে যত মাস কাজ হয়নি তত মাসের মিনিমাম রেন্ট পে করতে হবে না। তাহলে মিনিমাম রেন্টটা পে করতে হবে কত মাসের জন্য? মিনিমাম রেন্টটা পে করতে হবে 8 মাসের জন্য। 4 মাস কাজ হয়নি, দ্যাট মিন্স 8 মাসের মিনিমামটা পরিশোধ করতে হবে। তো মিনিমাম যে 15,000 আছে এটা ইচ ইয়ার প্রত্যেক বছরের, তাহলে 15,000 এক বছরের টাকা, তাই ভাগ 12 দিচ্ছি। স্ট্রাইক ছিল 4 মাস, তাহলে কাজ হয়েছে 8 মাস, তাই গুণ 8 দিচ্ছি। ওকে,
মিনিমাম রেন্টটা বের করা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। মিনিমাম রেন্ট ওকে, কমেন্টে একটু লেখো মিনিমাম রেন্ট ওকে। ওকে, তাহলে আমরা রিকোয়ারমেন্ট দেখি কি বলেছে। রিকোয়ারমেন্ট বলছে রাইট আপ দ্য রয়্যালিটি অ্যাকাউন্ট, রয়্যালিটির খতিয়ান করো, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট অ্যান্ড চন্দ্রা অ্যাকাউন্ট। চন্দ্রা কে ছিল? দাতা, তাহলে দাতার খতিয়ান। তাহলে দাতার খতিয়ান মানে অঙ্কটা গ্রহীতার বইতে, তো এখানে অবশ্যই অঙ্কে ডাইরেক্ট বলা আছে ইন দ্য বুকস অফ মুনলাইট লিমিটেড, তাহলে মুনলাইটের বইতে অঙ্ক করতে বলছে। আর এটা না বললেও কিছু কিছু ম্যাথে এটা বলে দেয় না, এই যার খতিয়ান করতে হবে এটা দেখে বুঝে নিতে হবে। চন্দ্রার খতিয়ান করো, তাহলে চন্দ্রাকে দাতা মানে ল্যান্ডলর্ড, তাহলে ল্যান্ডলর্ডের খতিয়ান কে করবে? লিজি করবে, গ্রহীতা করবে। তাহলে চন্দ্রার খতিয়ান কে করবে? মুনলাইট করবে। তার মানে অঙ্কটা হলো মুনলাইটের বইতে, ইন দ্য বুকস অফ মুনলাইট, ইন দ্য বুকস অফ মুনলাইট। তাহলে অঙ্কটা করতে হবে আমাদের মুনলাইটের বইতে। ওকে, তাহলে এই রয়্যালিটি করতে হলে, আমাদের খতিয়ান করতে হলে প্রথমেই যেহেতু গ্রহীতার বই, তাহলে আমরা বলবো অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল টেবিল করতে হবে। গ্রহীতার বই মানে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল, আর দাতার বই হলে অ্যানালাইসিস অফ রয়্যালিটি রিসিভেবল হয়। তাহলে এখানে আমরা করব অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল। প্রত্যেকটা অঙ্কে ছকটা একই, ইয়ার, আউটপুট, অ্যাকচুয়াল রয়্যালিটি, মিনিমাম রেন্ট, শর্ট ওয়ার্কিং, এর চারটা উপাদান সাফার্ড, রিকুপ, ল্যাব, সিএফ অ্যান্ড পেমেন্ট। তাহলে শুরুতেই আমরা ইয়ারগুলো দেখে দেখে উঠাই ফেলবো। তাহলে 12 থেকে 16 সাল পর্যন্ত দেওয়া আছে, আউটপুটগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ইয়ারের পাশে আউটপুটগুলো দেওয়া আছে। তাহলে দেখে দেখে আউটপুটগুলো লিখে দাও। এবার হবে অ্যাকচুয়াল রয়্যালিটি। 1 টন উত্তোলন করলে অ্যাট এ রয়্যালিটি অফ টাকা 3 পার টন, প্রতি টনে রয়্যালিটি দিতে হয় 3 টাকা। তাহলে প্রতি টনে রয়্যালিটি দিতে হয় 3 টাকা, তাহলে হবে এই 2000 গুণ 3, 4000 গুণ 3, 6000 গুণ 3। আউটপুটের সাথে প্রতি টনের রয়্যালিটি গুণ করলেই আমরা পেয়ে যাব অ্যাকচুয়াল রয়্যালিটি। তাহলে 2000 গুণ 3 তো 6000, 4003 তো 12, 6000 গুণ 3 18, 3000 গুণ 3 9, 5500 গুণ 3 তো 16500। এই যে অ্যাকচুয়াল রয়্যালিটি, এগুলো প্রত্যেকটা অঙ্কে এভাবেই করি। মিনিমাম রেন্ট এটা অলওয়েজ প্রশ্নে দেওয়া থাকে, তাহলে মিনিমাম দিতে হবে 15,000 টাকা, এটা প্রতি বছরের সমান। কিন্তু যে বছরে স্ট্রাইক আছে ওই বছরে মিনিমাম রেন্ট এই 4 মাসের দেওয়া লাগবে না, তাহলে দিতে হবে 8 মাসের। তাহলে 15 সালে আমাদের মিনিমাম রেন্টটা দিতে হবে 8 মাসের। তাহলে এই 8 মাসের টাকা আমরা টেবিলের নিচে বের করে দেখাই দিব। তাহলে আমরা এখন দেখাই দিব। তাহলে 8 মাসের মিনিমাম রেন্টটা, এই যে আমাদের 15 সালে মিনিমাম রেন্ট কিভাবে আসলো এটা অবশ্যই টেবিলের নিচে দেখাই দিবা। নোট মিনিমাম রেন্ট, মিনিমাম রেন্ট ফর 2015। তাহলে আবারও মিনিমাম রেন্টটা বোঝো। বলছে মিনিমাম রেন্ট উড স্টার্ন রিডিউস প্রপোর্শনেটলি, মিনিমাম রেন্টটা হ্রাস পাবে আনুপাতিক হারে টু টাইম অ্যাকচুয়াল ওয়ার্ক, অ্যাকচুয়াল যা কাজ করা হবে সেই কাজটুকুর জন্য মিনিমাম রেন্ট দিতে হবে। তাহলে মিনিমামটা আনুপাতিক হারে কমবে, মানে যে কয় মাস স্ট্রাইক ছিল এই কয় মাসের মিনিমাম দেওয়া লাগবে না। তাহলে মিনিমাম আছে কত? 15,000 টাকা। এটি কয় মাসের? 12 মাসের। তাহলে ভাগ 12, 4 মাস স্ট্রাইক ছিল, তাহলে 4 মাসের মিনিমাম রেন্ট দেওয়া লাগবে না, তাহলে দিতে হবে কত মাসের? 8 মাসের। তাহলে মিনিমাম রেন্ট দিতে হবে 8 মাসের। তাহলে এইভাবে আমরা বের করব। তাহলে 15,000 ভাগ যাবে আমাদের 12 আর গুণ 8 সমান সমান 10,000। তাহলে মিনিমাম রেন্ট 10,000 টাকা। ওকে, না বুঝতে পারলে কমেন্টে জানাও, আমরা আবার বুঝাই দিব। কোনো মান না বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাই দিও। ওকে, এবার দেখো এই অঙ্কের মেন পয়েন্ট হচ্ছে এই যে শর্ট ওয়ার্কিং, আর এই শর্ট ওয়ার্কিং করার মেন পয়েন্ট হচ্ছে এটা নেক্সট ইয়ার। তাহলে পাওয়ার টু রিকুভড, ঘাটতি উঠানোর সুযোগ দেওয়া হচ্ছে ইসিআর শর্ট ওয়ার্কিং, যে বছরেরই ঘাটতি হবে নেক্সট ইয়ার, তারপরে 3 বছর। তাহলে আমাদের যেই বছরে ঘাটতি হোক তারপরে 3টা বছর সুযোগ পাবো, ঘাটতি যখনই হোক তারপরে প্রত্যেকটা ইয়ারে 3 বছর সুযোগ থাকবে। তাহলে দেখো অ্যাকচুয়াল রয়্যালিটি মানে মনে করো তুমি আয় করেছো 6,000 আর মিনিমাম তোমাকে 15,000 টাকা দিতেই হবে। তাহলে অ্যাকচুয়ালি আয় করছি 6, মিনিমাম দিতে হবে 15। তাহলে এখানে আমাদের ঘাটতি কত?
9,000 টাকা, তাহলে সাফার্ডে বসবে 9,000। ঘাটতির প্রথম স্তরকে সাফার্ড বলা হয়। সাফার্ড মানে তো ভুক্তভোগী, হ্যাঁ, ভোগা। তো আমরা এই যে 9,000 টাকা আমরা ঘাটতি করেছি, এটাই হচ্ছে আমরা ভুক্তভোগী। তাহলে ঘাটতির শর্ট ওয়ার্কিংয়ের প্রথম স্তরটা হলো সাফার্ড। রিকুপ মানে ঘাটতি ওঠানো, যে বছরে বেশি আয় করা যায় সেই বছরে রিকুপড হয়। এখন যে বছরে ঘাটতি করে বসে আছি ওই বছরে তো আর রিকুপড হবে না। তাহলে রিকুপ কখন হয়? যে বছরে আমাদের বেশি আয় থাকবে সেই বছরে রিকুপড হবে। ল্যাপসড মানে ঘাটতি বন্ধ করা, যখন আমাদের সুযোগ শেষ হয়ে যাবে, ঘাটতি ওঠানোর একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের পরবর্তীতে এই ঘাটতিটা ল্যাপস করে দিতে হবে। তাহলে এই ঘাটতি ওঠানোর সুযোগটা হচ্ছে পাওয়ার টু রিকুপড শর্ট ওয়ার্কিং নেক্সট 3, পরবর্তী 3 বছর। তাহলে 12 সালের ঘাটতি ওঠানোর সুযোগ পরবর্তী 3 বছর মানে 13, 14 and 15 পর্যন্ত। তাহলে 12 সালের ঘাটতি ওঠানোর সুযোগ কতদিন আছে? 15 সাল পর্যন্ত। এই 15 সালেও যদি ঘাটতিটা রিকুপ না হয় তাহলে এটি ল্যাপসড হয়ে যাবে। 15 সালেও যদি আমরা ঘাটতিটা উঠাইতে না পারি তাহলে এটি ল্যাপসড হয়ে যাবে। সিএফ মানে ঘাটতির ব্যালেন্স, তাহলে এখন ল্যাপসড হবে না। 9,000 সাপাট ছিল, এটাই ব্যালেন্সে বসে যাবে। পেমেন্ট পরিশোধ করব, অ্যাকচুয়াল রয়্যালিটি অ্যান্ড মিনিমাম রেন্ট, এই দুটির মধ্যে যেটি বড় সেটি পেমেন্ট হবে। তাহলে পেমেন্টে বসে যাবে 15,000। তাহলে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি অ্যান্ড মিনিমাম রেন্ট দুটির মধ্যে যেটি বড় সেটি পেমেন্ট হবে, 15,000 পেমেন্ট। 13 সালে 12,000 টাকা আয় করেছি, মিনিমাম 15 দিতেই হবে। তাহলে এখানে 3,000 টাকা সাফার্ড, 3,000 টাকা আমার ঘাটতি। যে বছরে ঘাটতি হয় সেই বছরে রিকুপড হয় না, সেই বছরে ল্যাপসড হয় না। ব্যালেন্স 9,000 অতীতের ঘাটতির ব্যালেন্স, নতুন আরও 3,000 ঘাটতি, তাহলে 9 আর 3 12,000, টোটাল ঘাটতির পরিমাণ 12,000 টাকা। পেমেন্ট করব কোনটা? বড়টা, অ্যাকচুয়াল রয়্যালিটি অ্যান্ড মিনিমাম রেন্ট দুটির মধ্যে যেটি বড় সেটি পেমেন্ট হবে। তাহলে পেমেন্ট হবে 15,000 টাকা। তাহলে আমাদের এই যে 13 সালে যে ঘাটতিটা হলো, এই ঘাটতি উঠানোর সুযোগ আবার কতদিন? এটারও কিন্তু পরবর্তী 3 বছর। যখনই ঘাটতি হবে তারপরে 3 বছর সুযোগ থাকবে। ঘাটতি যখন সুযোগ হলো তারপরে 3 বছর। তাহলে 13 সালের ঘাটতি উঠানোর সুযোগ এই 16 সাল পর্যন্ত। 13-র ঘাটতি উঠানোর সুযোগ পরবর্তী 3 বছর মানে হলো 14, 15 and 16। ওকে, 14 সালে ঘাটতি হয়েছে, দেখো এখানে আয় করেছি 18 আর মিনিমাম 15 দিতে হবে, তাহলে বেশি আয় করেছি। তাহলে এখানে আমাদের ঘাটতি নাই, তাহলে বেশি আয় কত টাকা? 3,000 টাকা। ঘাটতির মোট টাকা কত? 12,000 টাকা। মনে রাখবা, ঘাটতির থেকে বেশি পরিমাণে রিকুপ করা যায় না, শুধু ঘাটতিটাই রিকুপ করার মালিক সুযোগ দিয়েছে। তাহলে এখানে আমাদের 12,000 টাকা মোট ঘাটতি, তো যেহেতু 3,000 রিকুপ মানে বেশি আয়, তাহলে পুরোটাই রিকুপড হয়ে যাবে। তাহলে সাপার্ড হবে না, রিকুপডে বসবে 3,000 টাকা, রিকুপডে বসবে 3,000। ল্যাপসড মানে হলো ঘাটতি বন্ধ করে দেওয়া। তাহলে এখনও আমাদের ঘাটতি ওঠানোর সুযোগ আছে। প্রথম 12 সালের যে ঘাটতি হয়েছিল, সেটি ওঠানোর সুযোগ কতদিন? পরবর্তী 3 বছর, 13, 14, 15 পর্যন্ত। তাহলে আমরা এখন আছি 14 সালে, তাহলে এখনও সুযোগ আছে, তাহলে ল্যাপসড হবে না, ব্যালেন্স থাকবে। 12,000 ঘাটতি ছিল, 3,000 রিকুপড হয়ে গেছে, তাহলে আর ঘাটতি কত টাকা আছে? ঘাটতিতে আর আছে 9,000 টাকা। তাহলে ঘাটতির ব্যালেন্স থেকেই রিকুপড হয়, ল্যাপসড হয়। তাহলে ঘাটতির ব্যালেন্স থেকে রিকুপড বাদ দিয়ে অবশিষ্ট ব্যালেন্স। পেমেন্ট করব বড় টাকা, বড় কত আছে? 18,000। তো এই নিয়ম হলো বড় টাকার থেকে রিকুপটা বাদ দিয়ে আমাদের পেমেন্ট করতে হয়। কারণ রিকুপ করা মানে ঘাটতি উঠানো, এটা সুযোগ দিচ্ছে কে? মালিক। তাহলে মালিকের টাকায় ভাগ বসাচ্ছি, তাহলে মালিককে যখন পরিশোধ করব তখন এই 3,000 টাকা কম পরিশোধ করব। তাহলে রিকুপ মানে ঘাটতি উঠানো, এটা মানে মালিকের টাকায় ভাগ বসানো। তাহলে মালিক পাবে আমার কাছে 18,000 টাকা, কিন্তু তার টাকার থেকে রিকুপ করেছি, ঘাটতি উঠাইছি 3,000, তাহলে এই 3,000 টাকা মালিকের থেকে নিয়েছি, তাহলে মালিক আর পাবে 15,000। তাহলে মনে রাখবা, টোটাল যে আমাদের 18,000 টাকা আমরা বেশি আয় করেছিলাম, তো তার থেকে রিকুপ করেছি, তাই রিকুপটা বাদ দিয়ে হবে পেমেন্ট। ওকে, পরের বছর দেখো আয় করেছি 9,000 টাকা, আর আমাদের মিনিমাম দিতে হবে 10,000, তাহলে 1,000 টাকা আবার ঘাটতি, তাহলে 1,000 টাকা হলো সাফার্ড। এবার খেয়াল করো, এই যে 12 সালের ঘাটতি, এর সুযোগ কতদিন? পরবর্তী 3 বছর। 12 সালের ঘাটতি উঠানোর সুযোগ কতদিন দিয়ে আসছে? পরবর্তী 3 বছর। তাহলে 13, 14 and 15। তাহলে 15 সালে আমরা বেশি আয় করি নাই, তাহলে আমাদের রিকুপড হচ্ছে না, আরও 1,000 টাকা ঘাটতি করেছি। তাহলে খেয়াল করো, এই যে প্রথম 9,000 টাকা ঘাটতি হয়েছিল, এই টাকার উঠানোর সুযোগ পরবর্তী 3 বছর মানে 15 সালে শেষ।
তাহলে 9-এর মধ্যে কতটুকু রিকুভড হয়েছে? অনলি 3000 টাকা রিকুভড হয়েছে। তাহলে এখনও কত আছে? 6000। তাহলে এই 6000 টাকা রিকুভ করার সুযোগ নাই, তাহলে এই 6000 টাকা ধরে ল্যাপসড করে দিতে হবে। যখন ঘাটতি উঠানোর কোনো সুযোগ থাকবে না তখন ল্যাপসড হবে, ঘাটতি উঠানোর সুযোগ না থাকলেই ল্যাপসডে বসবে। তাহলে আমাদের 9000 টাকা 12 সালের ঘাটতি, উঠানোর সুযোগ নেক্সট 3, এই পয়েন্টটাই হচ্ছে মেন পয়েন্ট। তাহলে ঘাটতি উঠানোর সুযোগ নেক্সট 3, পরবর্তী 3 বছর। তাহলে 12-র ঘাটতি সুযোগ 15 পর্যন্ত। তাহলে 15 সালের মধ্যে পুরো ঘাটতি ওঠে নাই, উঠেছে অনলি 3000, মোট ঘাটতি 9, উঠেছে 3, তাহলে 6000 টাকাই ল্যাপসড হয়ে যাবে, যেহেতু আর সুযোগ নাই বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 9000 টাকার মধ্যে 6000 টাকা ল্যাপসড হইল, ব্যালেন্স কত আছে? 3000 টাকা আছে। এবার দেখো নতুন করে আরও 1000 টাকা ঘাটতি হয়েছে, তাহলে 3000 যোগ 1000, তাহলে মোট ঘাটতি এখন কত? এই 4000 টাকা। এই যে 1000 টাকা 15তে ঘাটতি হয়েছে, এটারও কিন্তু পরবর্তী 3 বছর সুযোগ। তাহলে এই যে 15 সালে যে 1000 ঘাটতি হলো, এরপরে 15 সালের এই ঘাটতির উঠানোরও কিন্তু পরবর্তী 3 বছর সুযোগ, 16, 17 অ্যান্ড 18। অঙ্কে ইয়ার নেই, কিন্তু ব্যবসা তো রানিং, ব্যবসা তো চলছে। তাহলে আমাদের এই যে 15 সালের ঘাটতি, আমাদের পরবর্তী আরও 3 বছর 16, 17 অ্যান্ড 18 পর্যন্ত আমরা সুযোগ পাবো। ওকে, তাহলে পেমেন্ট করে দিব, পেমেন্ট করব বড়টা, তাহলে বড়টা আছে 10,000, পেমেন্টে বসবে 10,000 টাকা। ওকে, 16 সাল খুব ভালো করে বুঝবা, 16 সালটা বেশি আয় করেছি, এখানে 16,500 টাকা আয় করেছি, মিনিমাম দিতে হবে 15,000। তাহলে বেশি কত টাকা আয় করেছি? বেশি আয় করেছি কিন্তু 1500 টাকা। এবার ঘাটতিতে আছে কত? 4000 টাকা। তাহলে আমাদের সাফার নেই, তো 1500 টাকায় রিকুভ করতে হবে। তাহলে খেয়াল করো, এই যে 13 সালের ঘাটতি, এই ঘাটতি উঠানোর সুযোগ কতদিন ছিল? 13 সালের ঘাটতি উঠানোর সুযোগটাও ছিল পরবর্তী 3 বছর। 13 সালের ঘাটতি উঠানোর সুযোগ ছিল পরবর্তী 3 বছর। তাহলে 14, 15 অ্যান্ড 16, তাহলে 16 সাল পর্যন্ত দেখো, 16 সাল পর্যন্ত আমরা ঘাটতি উঠাইতে পারছি অনলি 1500 টাকা। তাহলে মোট ঘাটতিতে আছে 3000 টাকা, তার মধ্যে রিকুভড হয়েছে কত? অনলি 1500, তাহলে বাকি 1500 টাকা হয়ে যাবে ল্যাপসড। তাহলে আমাদের ঘাটতি উঠানোর সুযোগ ছিল পরবর্তী 3 বছর। 13 সালের ঘাটতিতে পরিমাণ কত? 3000, তার মধ্যে ঘাটতি উঠছে কত? এই 1500 টাকা। তাহলে 3000 টাকা মোট ঘাটতি, এটা উঠানোর সুযোগ পরবর্তী কত বছর? পরবর্তী 3 বছর। তার মধ্যে আমরা রিকুভ করতে পারছি কতটুকু? অনলি 1500 টাকা রিকুভ করতে পারছি। তাহলে 3000-এর মধ্যে 1500 রিকুভড হয়েছে, তাহলে বাকি 1500 ল্যাপসড হয়ে যাবে। ওকে, তাহলে 1500 ল্যাপসড। তাহলে মোট ঘাটতি ছিল 4000, তার থেকে 1500 রিকুভড হয়েছে, তার থেকে 1500 ল্যাপসড হয়েছে, তাহলে এখনও 1000 টাকা ঘাটতির ব্যালেন্স আছে। পেমেন্ট করতে হবে বড় টাকাটা, তাহলে 16,500, তার থেকে 1500 রিকুভ করেছি, 1500 বাদ দিয়ে হবে 15,000 টাকা। 16,500 থেকে 1500 বাদ দিয়ে পেমেন্ট করব 15,000 টাকা। ওকে, এই টেবিলটা বুঝলে বাকি অঙ্ক সহজ। আমরা তোমাদের লেজারটা খুব ইজিতে শিখাইছিলাম একটা টেকনিকে, প্রত্যেকটা অঙ্ক লেজার একই, আমরা জাবেদা ছাড়াই লেজার করা শিখাইছিলাম। ওকে, তো একটু কমেন্টে জানাও যে টেবিলটা বুঝছো কিনা, টেবিল বুঝলে অঙ্ক শেখা হয়ে গেছে। তাহলে একটু কমেন্ট করে জানাই দাও টেবিলটা বুঝছো কিনা, টেবিল বুঝলে কমেন্টে ওকে লিখে দাও। ওকে, রাত্রি বলছে বুঝেছি স্যার। ওকে ওকে, তাহলে আমরা চলে আসব লেজারে। তো লেজার আমরা প্রথম ক্লাসে যা শিখাইছিলাম একেবারে একই নিয়মে শিখব, জাবেদা ছাড়া লেজার কিভাবে করতে হয়। তাহলে আমাদের লেজার করতে হবে 3টা, ছক কাটো 3টা, লেজার করতে হবে 3টা, তাহলে ছক কাটো 3টা। আমাদের লেজার কি কি বলছে? লেজার বলেছে রয়্যালিটি অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট অ্যান্ড চন্দ্রা অ্যাকাউন্ট। তাহলে শুরুতেই আমরা রয়্যালিটির খতিয়ানটা করব। তাহলে রয়্যালিটি এটা আমাদের ব্যয় হিসাব, তাহলে খতিয়ান চলমান জের ছকে করব আমরা। তো রয়্যালিটির খতিয়ান করার নিয়ম, জাবেদা ছাড়া খতিয়ান করার নিয়ম হচ্ছে, এই যে অ্যাকচুয়াল রয়্যালিটির টাকা, অ্যাকচুয়াল রয়্যালিটির টাকাটা বসবে ল্যান্ডলর্ড নামে, তাহলে চন্দ্রা নামে, ল্যান্ডলর্ড ফর চন্দ্রা নামে আমাদের বসবে ডেবিটে। রয়্যালিটি ব্যয় বাড়ছে, ডেবিট হয় জাবেদায়, ওই টাকাটাই, এটা আবার প্রতি বছর বন্ধ হয়,
ওই টাকাটাই ইনকাম সামারি নামে প্রতি বছর ক্রেডিট হয়ে যাবে। এই কথা দুইটা জানা থাকলে তোমার জাবেদা করা লাগবে না। তাহলে রয়্যালিটি অ্যাকাউন্টের খতিয়ান করার নিয়ম, অ্যাকচুয়াল রয়্যালিটি টাকাটা ল্যান্ডলর্ড নামে ডেবিটে বসবে, ওই টাকাটাই ইনকাম সামারি নামে ক্রেডিটে বসবে। তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটির এই টাকাটা চন্দ্রা নামে ডেবিটে বসবে, ওই টাকা ইনকাম সামারি নামে ক্রেডিট, প্রতি বছরের হিসাব বন্ধ হয়ে যাবে। তাহলে 12 সাল অ্যাকচুয়াল রয়্যালিটিতে 6000 আছে, চন্দ্রা নামে ডেবিটে বসায় দাও, ওই টাকা ইনকাম সামারি নামে ক্রেডিট বসায় দাও, ক্রেডিটে 6000, ব্যালেন্স নীল। এভাবে প্রতি বছর 12-র পরে 13 সালেও অ্যাকচুয়াল রয়্যালিটি আছে 12,000, তাহলে চন্দ্রা নামে ডেবিটে বসবে, ওই টাকায় ব্যালেন্সের ডেবিট। এবার ওই টাকাটা ইনকাম সামারি নামে ক্রেডিটে বসবে, ইনকাম সামারি নামে ক্রেডিট, 12,000 ডেবিট ব্যালেন্স, আর এই 12 ক্রেডিট, দুই রকম ব্যালেন্স হলে বিয়োগ, 12 থেকে 12 বাদ, ফলাফল 0। এভাবে প্রতি বছর চলবে, আশা করি পারবা। প্রতিদিন আমরা লেজারটা একই করি, 16 সাল পর্যন্ত কমপ্লিট করলাম। ওকে, পুরো লেজারটা কমপ্লিট হলো। নেক্সট শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান করব। না বুঝতে পারলে কমেন্টে জানায়ও। শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান করার নিয়ম হলো, এই যে শর্ট ওয়ার্কিংটা আছে এর মধ্যে সাফার্ড আছে, রিকুভড আছে, ল্যাপসড আছে। তাহলে এই সাফার্ড, রিকুভড এবং ল্যাপসড এই তিনটা তথ্য নিয়ে আমরা এই শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান সাজাবো। তো মনে রাখবা, সাফার্ড, এস ফর সাফার্ড বোঝাচ্ছি, তাহলে সাফার্ড ল্যান্ডলর্ড নামে মানে চন্দ্রা নামে বসবে, ডেবিটে বসবে। তারপর আছে রিকুভড ও ল্যান্ডলর্ড মানে চন্দ্রা নামে ক্রেডিটে বসবে, আর ল্যাপসটা বসবে ইনকাম সামারি নামে ক্রেডিট। এটার হিসাব বন্ধ হবে না, এইভাবে ব্যালেন্স, এই যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সগুলোই থাকবে প্রতি বছর শেষে খতিয়ান করলে। তাহলে প্রথমে 12 সালে সাফার্ডে টাকা আছে, তাহলে সাফার্ডের টাকা চন্দ্রা নামে ল্যান্ডলর্ড নামে ডেবিটে বসবে, তাহলে এটি ব্যালেন্সেরও ডেবিট। দেখো রিকুভডে টাকা নেই, ল্যাপসে টাকা নেই, তাহলে আমাদের 12 সাল পুরোপুরিভাবে কমপ্লিট, 12 সাল পুরোপুরিভাবে কমপ্লিট। 13 সালে দেখো আমাদের 3000 টাকা আছে সাফার্ডে, তাহলে সাফার্ড বসবে ল্যান্ডলর্ড নামে চন্দ্রা নামে ডেবিটে, তাহলে এটি ব্যালেন্স ডেবিট 9, আর এটি ব্যালেন্স ডেবিট, তাহলে 12,000 টাকা। এটাতেও দেখো রিকুভ নাই, ল্যাপস নাই, তাহলে এখানেই শেষ। 14 সাল সাফার্ডে নাই, রিকুভডে টাকা আছে, তাহলে রিকুভ কি হবে, রিকুভটা হবে দেখো ক্রেডিট হবে চন্দ্রা নামে, ল্যান্ডলর্ড ফর চন্দ্রা নামে ক্রেডিট হবে 3000, তাহলে 12 থেকে 3 বাদ দাও, ফলাফল 9000। 15 সালে আমাদের এখানে আর ল্যাপস নেই, তাহলে 15 সালে চলে আসবো। 15 সালে দেখো সাফার্ডে টাকা আছে, তাহলে প্রথমে সাফার্ড ল্যান্ডলর্ড নামে ডেবিটে বসবে 1000, তাহলে 9 ছিল, আরও নতুন 1000 ঘাটতি, টোটাল 10,000 টাকা ঘাটতি। এরপরে দেখো ল্যাপসটে আছে 6000, তাহলে ইনকাম সামারি নামে ক্রেডিট, ল্যাপস ইনকাম সামারি নামে ক্রেডিট 6000, 10 থেকে 6 বাদ তো 4000। 16 সালে দেখো সাফার্ডে টাকা আছে, একটু ভুল আছে, এটা সাফার্ডে ছিল না, আমাদের অপারেটর ভুল করছে। এখানে রিকুভডে আছে 1500 টাকা, তাহলে রিকুভটা চন্দ্রা নামে ডেবিট ক্রেডিটে বসবে, রিকুভটা চন্দ্রা নামে ক্রেডিটে বসবে 1500, 4 থেকে 1500 বাদ 2500। ল্যাপসটা আছে, ল্যাপসটা ইনকাম সামারি নামে ক্রেডিট হবে, ল্যাপসটা ইনকাম সামারি নামে ক্রেডিট 1500, তাহলে ব্যালেন্স থাকলো 1000, এখানে যে ব্যালেন্স ওইটাই থেকে যাবে। ওকে, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট কমপ্লিট হলো। নেক্সট ল্যান্ডলর্ডের খতিয়ান করব। চন্দ্রা অ্যাকাউন্ট, এই চন্দ্রা অ্যাকাউন্ট করতে 4টা ঘর দেখতে হবে, অ্যাকচুয়াল রয়্যালিটি দেখতে হবে, অ্যাকচুয়াল রয়্যালিটি নামে ক্রেডিটে বসবে, তারপর সাফার্ড শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিটে বসবে, তারপর রিকুভড শর্ট ওয়ার্কিং নামে ডেবিটে বসবে, রিকুভড শর্ট ওয়ার্কিং নামে ডেবিট, তারপর পেমেন্ট, এটা ক্যাশ নামে ডেবিটে বসবে। এটা প্রতি বছর বন্ধ হয়ে যাবে, প্রতি বছর একইভাবে। তাহলে 12 সাল শুরুতে দেখো অ্যাকচুয়াল রয়্যালিটিতে আছে 6000, তাহলে রয়্যালিটি নামে ক্রেডিটে বসাও 6000, ব্যালেন্সেরও ক্রেডিট চলে যাবে, ব্যালেন্সেরও ক্রেডিট। সাফার্ডে টাকা আছে, সাফার্ড শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট, 9000, 6 আর 9 মোট 15000। রিকুভডে টাকা নেই, তাহলে এই লাইনটা আর হবে না, রিকুভডের লাইনটা আর হবে না। পেইডে টাকা আছে, তাহলে ক্যাশ নামে বসবে 15000 টাকা, ক্যাশ নামে 15000 টাকা ডেবিটে বসবে, তাহলে এটি ক্রেডিট ব্যালেন্স, এটি ডেবিট ব্যালেন্স, দুই রকম, তো ব্যালেন্স নীল হয়ে গেল। এইভাবেই পুরো লেজারটা আমরা করব। 13 সাল সেম নিয়মে, 14 সাল সেম নিয়মে এভাবে চলবে।
15 সাল অ্যান্ড 16 সাল সেম নিয়মে। এই যে পুরো চন্দ্রা অ্যাকাউন্ট খতিয়ানটা এভাবে দেখাই দিব এক কলামে, ঠিক আছে? এই তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।